পরের সকালে এহতেসাম সাহেব যান ঢাকায়। হোস্টেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসেন। ওনারা বলেন পরে জানাবেন। এহতেসাম সাহেব ঢাকা থেকে বাড়িতে ফেরেন সন্ধ্যার পরে। ফিরে এসে সূচনার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেন। বলেন যে প্রণয় দিয়েছে। সূচনার ভারী লজ্জা লাগে। ছেলের কাণ্ডজ্ঞান নেই নাকি? বাবার কাছে কিসের ব্যাগ ধরিয়ে দিয়েছে? সূচনা নত দৃষ্টিতে মাথা এলিয়ে এহতেসাম সাহেবের কাছ থেকে ব্যাগটা নিয়ে ঘরে যায়। খুলে দেখে না, টেবিলের উপর রেখে দেয়। রাতে খাবার শেষ করে সব কাজ ছেড়ে সূচনা ঘরে আসে। হাত মুখ ধুয়ে মুছে এসে ব্যাগটা নিয়ে বসে। ব্যাগটা খুলে দেখে একটা নতুন ফোন। নিজের ফোন ভেঙে নিজেই কিনে দিচ্ছে। শুধু ফোন না, ফোনের বক্সের মধ্যে একটা ছোট্ট চিরকুটও পাওয়া যায়। সূচনা চিরকুটটা খুলে ঠোঁট জোড়া নাড়িয়ে শব্দ করে চিরকুটের লেখাটা পড়ে। রাগ করে না বউ, রাগটা কমাও। এই ছেলেটার ধৈর্য কম, মাথা সবসময় গরম থাকে। মাথা গরম থাকলে কি থেকে কি বলে নিজেও বোঝে না। সেজন্য বাবা বাউন্ডলে নাম দিয়েছে বহু আগে। তুমি বেয়াদব ছেলে বানিয়েছ। তন্মধ্যে তোমারও যদি এত রাগ থাকে, সংসার কে সামলাবে? সময় দাও আমায়, একটু ঠিক করে নেই নিজেকে। সূচনা কয়েকবার চিরকুটের লেখাগুলো পড়ে, আর প্রতিবারই বউ শব্দটাই এসে আটকে যায়। হঠাৎ ফোনের রিংটনের শব্দতে মনোযোগ ক্ষুণ্ণ হয়। তার ফোনটাই বাজছে। 2 বা 3 বার রিং হওয়ার পর সূচনা ফোন রিসিভ করলো। রিসিভ করে কানে তুলল। প্রণয় ঈষৎ ধমকের স্বরে বলল, ফোন হাতে পেয়ে সাথে সাথে ফোন দিলে না কেন? সূচনা ধমকে খানিক চমকে ওঠে। পর মুহূর্তে গলা উঁচিয়ে বলে, আবার ধমকাচ্ছেন? প্রণয় দমে যায়। ইতি উতি করে বলে, ওই আর কি, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি ফোন দিবে, দাওনি সেজন্য। আমি ফোন দিব তা ভাবলেন কেন? কেন দিতে না? অবশ্যই না। মুখের উপর না করে দেওয়ায় প্রণয় খানিক অপমানিত বোধ করে। মেয়ের সাহস কত, মুখের উপর না করে? মিকি হেসে বলে, তুমি না দিলেও আমি অবশ্যই দিতাম। যদি রিসিভ না করতাম? সারা রাত দিতাম। না উঠিয়ে যাবে কোথায়? ফোন বন্ধ করে রাখলে? ইরাকে দিতাম, ওকে বিরক্ত করতাম। তুমি নিশ্চয়ই তোমার জন্য ইরাকে বিরক্ত হতে দিতে না ফোন রিসিভ করতেই। প্রণয়ের ফটাফট জবাব। সূচনা খানিক অবাক হলো। প্রথম দিনের প্রণয়ের সাথে এই প্রণয়ের মিল পেল সে। অথচ সেদিন রাতের প্রণয় যেন অন্য কেউ ছিল। সূচনার ভালো লাগে। যাক, সোজা মুখে কথা তো বলছে। সে রাতে তাদের মধ্যে প্রায় আধ ঘন্টার মতো সময় কথা হয়। স্বাভাবিক কিছু কথাই হয়। প্রণয় বিয়ের প্রসঙ্গ তোলে না, তাই সূচনাও কিছু বলে না। দিন 2 পরে হোস্টেল কর্তৃপক্ষ থেকে কল আসে। ওনারা জানান একটা সিট খালি করে দেওয়া হয়েছে। ওই রুমে যে ছিল তাকে অন্য রুমে দিয়ে দেওয়া হয়েছে। সূচনার চিন্তা যেন আরেকটু কমে। অবশ্য তার একটু খারাপও লাগে, তার জন্য অন্য একজনের জায়গা বদল করতে হয়েছে ভেবে। ক্লাস যেহেতু সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে, তাই এহতেসাম সাহেব বললেন, যা লাগবে গোছাতে থাকবো, 2 দিন আগেই চলে যাবে। ওখানে যেয়ে আগে ভাগেই সব গুছিয়ে নিবে। সূচনা আর ইরা তাই করলো। পরের দিন থেকেই টুকটাক করে সবকিছু গোছাতে লাগলো। সেদিন আর প্রণয়ের সাথে যোগাযোগ হয়নি মেয়েটার। ফোন করে হোস্টেলের সিট পাওয়ার কথা বলবে করেও সময় করে উঠতে পারেনি কাজের ব্যস্ততায়। অতঃপর ক্লান্ত শরীরটা রাতে ঘরে যেয়ে বিছানায় এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চোখে ধরা দিল। ফোন আর করা হলো না। মাঝরাতে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেল। জিনিসপত্র নাড়াচাড়া করার শব্দও কানে আসলো। মেয়েটা ভয় পেয়ে যায়। ভীত শঙ্কিত মনে লাফ দিয়ে ওঠে। চোখের সামনে প্রণয়কে দেখতে পেয়ে যেন আরও চমকায়। জেগে জেগে স্বপ্ন কেন দেখছে সে? প্রণয় ঢাকাতে, তাহলে এখানে কিভাবে আসবে? সূচনাকে এমন করে উঠতে দেখে প্রণয়ের পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। হাঁ করে তাকিয়ে আছে তার মুখের দিকে। প্রণয় যে বিছানার এক পাশে বসে। সূচনা নিজের চোখে তখনও অবিশ্বাস করে অবাক হয়ে বলে, আমি সত্যিই দেখছি। প্রণয় ব্রুজোড়া কুচকে বলে, সন্দেহ আছে? কথাও বলছেন? আরও বিস্ময় নিয়ে বলে সূচনা। প্রণয় বিরক্তি নিয়ে বলে, কথা বলবো না কেন? আমি কি বোবা? সূচনা তবুও হাঁ করে তাকিয়ে রইল। প্রণয় নিজের ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, নাও ছুঁয়ে দেখো, বিশ্বাস না হলে। সূচনা সত্যি সত্যি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল। শুধু ছুঁয়েই দেখল না, রীতিমতো চিমটি কেটে বসলো। প্রণয় চোখ মুখ কুচকে বলল, ছুঁয়ে দেখতে বলেছিলাম, মাংস তুলে আনতে বলিনি। সূচনার এবার বিশ্বাস হয়। ভাবাচাকা খেয়ে যায় নিজের কাজে। মেকি হেসে বলে, আমি তো পরীক্ষা করছিলাম সত্যি আপনি নাকি কোনো জিনটিন। সূচনার কথার পৃষ্ঠে প্রণয় গম্ভীর কণ্ঠে বলে, আমাকে জিনের মতো দেখা যায়?
আশ্চর্য, জিন কি তার আসল রূপে আসবে? আসবে তো কারো না কারো রূপে। শিক্ষিত মেয়ে, অথচ কী সব বলছো? তো কি হয়েছে? শিক্ষিত দেখে কি জিন নেই আমার জন্য? স্বচক্ষে কখনো দেখেছো? না। প্রণয় বিছানা থেকে উঠে আলমারির কাছে যেতে যেতে বলে, কি বলো? আমি কত দেখেছি। কাল চলো পদ্মবিলে, ওইখানেই তো জিনের অভাব নেই, তোমায় নিয়ে দেখে আসবো। খেয়ে কাজ নেই আমার। ঠিক আছে, এবার বলো, জিন গবেষণা শেষ হয়েছে? হয়েছে। যাক। এত রাতে আপনি কোথা থেকে আসলেন? ঢাকা থেকে আসছি। কিন্তু এত রাতে কেন? একটা মাত্র বউকে চমকে দিতে। কথাটুকু বলেই প্রণয় বাথরুমে ঢুকে পড়ে। পিছনে সূচনা বিস্ময় নিয়ে বসে থাকে, এই ভেবে যে তাকে চমকে দিতে এত রাতে এখানে এসেছে। হাত মুখ ধুয়ে সে সূচনাকে রুমে পায় না প্রণয়। মুখ মুছতে মুছতে সে ঘর থেকে বের হয়। পানি পান করার উদ্দেশ্যে খাবার ঘরে যায় সে। সেখানে গেলেই দেখা মেলে সূচনার। সূচনা মেঝেতে মাদুর পেতে খাবার নিয়ে বসে আছে। প্রণয় ব্রুজোড়া কুচকে বলে, এত আয়োজন কার জন্য? আপনার জন্যই হবে। আর কার জন্য হবে? আমার প্রতি এত যত্নশীল কবে হলে? যে মুহূর্ত থেকে আপনি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছেন। আমি কবে থেকে ভাবতে শুরু করলাম তোমাকে নিয়ে? সূচনার জবাব দেওয়ার জন্য মুখ খুলতে নিলেও চুপ হয়ে গেল। প্রণয়ের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। প্লেটে ভাত বাড়তে থাকে। তারা দিয়ে বলে, তাড়াতাড়ি আসুন, না হয় ঠান্ডা হয়ে যাবে। ডাল আর তরকারি গরম দিক করে দিয়েছি। তরকারি কম আছে তাই ডিম ভাজি করে দিয়েছি, চলবে? দৌড়াবে, এমনিতেই ক্ষুধা পেয়েছে, এখন যতটুকু পাবো ততটুকুই চলবে। আপনি যে আসবেন এরা জানতো? না, ও জানতো না। আমি পৌঁছে ওকে ফোন করেছিলাম সদর দরজা খুলে দেওয়ার জন্য। জানিয়ে আসলে কি হতো? যে চমকটা পেয়েছো তা পেতে না। সূচনার দিকে তাকিয়ে বলে প্রণয়। সূচনা মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকায়, আর কিছু বলে না। মনে মনে অবশ্য এটাই ভাবে, যদি তাকে জানিয়ে আসতো তাহলে মধ্যরাতে ভাবে চমকটা সে পেত না। অভাবনীয় ব্যাপার হুটহাট ঘটে গেলেই মজা পাওয়া যায়, স্বাভাবিক নিয়মে ঘটলে সেই মজা পাওয়া যায় না। খাওয়ার সময় আর দুজনের মধ্যে তেমন কথা হলো না। প্রণয়ের খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে দুজন একই সাথে ঘরে আসতে নিয়েছিল। এর মধ্যে হুট করে সূচনার কিছু মনে হলো। পিছনে ফিরে প্রণয়কে জিজ্ঞেস করলো, চা খাবেন? প্রণয় ফোনে কিছু একটা করতে করতে আসছিল সূচনার পেছন পেছনই। তার প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, খাওয়া চাই। আপনি যান, আমি নিয়ে আসছি। প্রণয় ঘরে যায়নি, পুরো সময় রান্নাঘরেই বসে থাকে। অবশ্য রান্নাঘরে বসে থাকলেও তার সম্পূর্ণ মনোযোগ ফোনের মধ্যেই থাকে। সূচনা চা বানিয়ে 2টা কাপের মধ্যে নেয়, একটা নিজের জন্য নিয়ে প্রণয়ের দিকে বাড়িয়ে দেয় আরেকটা। প্রণয় হাতে নিয়েই চায়ে চুমুক বসায়, কিছু বলে না। সূচনা কোনো মন্তব্যের আশা করছিল, কিন্তু ছেলেটা চা নিয়ে কোনো মন্তব্য করে না। সন্দিহান গলায় জিজ্ঞেস করে, দস্যি রানীর রাগ কি কমেছে? সূচনা প্রথমে একটু অবাক হয় সম্বোধনে, অন্যরকম লাগে তার কাছে। ইতস্তত করে বলে, হ্যাঁ হ্যাঁ, হয়তো। মানে কমেনি? চলো। সূচনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাব? তোমাকে বেচে দিব। দিন, সমস্যা নেই, কিন্তু আমায় বেচতে গেলে আপনাকে বিশেষ কোনো লাভ হবে না। হবে না কেন? মানুষ কি টাকা দিয়ে আরেকজনের ব্যবহৃত জিনিস কিনবে? অবশ্যই কিনতে চাইবে না। তুমি ব্যবহৃত কবে, কিভাবে ব্যবহার করলাম? সূচনা সাদা মনে বলা কথার পৃষ্ঠে ডান ব্রুক উঁচু করে প্রশ্ন 2টা করে প্রণয়। সূচনা প্রথমে বুঝতে পারে না, তাই প্রণয়কে বোঝানোর জন্য বলে, আর আমি বিবাহিতা, এখন তো। তো ছুঁয়ে তো দেখিনি এখনো, সুতরাং ভালো লাভ হবে আমার। চলো। সূচনা চুপসে যায়। তার ভারী লজ্জা লাগে, মনে মনে খানিক বকতে ইচ্ছে করে। ছেলেটা এমন করলো কেন? প্রণয়ের কথা মতো তার সাথে আসে সূচনা। প্রণয় বাড়ির সদর দরজা খুলে সিঁড়ির মধ্যে এসে বসে। সূচনা বসে না, প্রথমে দাঁড়িয়ে থাকে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রণয় ফের ব্রুজোড়া কুচকে তাকায়, জিজ্ঞেস করে, তাকিয়ে আছো কেন? বসো। সূচনা প্রণয়ের পাশেই বসে, জিজ্ঞেস করে। প্রণয় আবারও কিছু প্রশ্ন করত, কিন্তু করলো না। একদিনে সব জানার কি দরকার, হারিয়ে তো যাচ্ছে না। প্রশ্নোত্তর পর্ব শেষ করে সেখানেই ঝগড়া ছাড়াও তাদের মধ্যে স্বাভাবিক কিছু কথোপকথন হয়। সবশেষে দুজনেই অনুধাবন করে তাদের দুজনেরই আসলে সময় দরকার নিজেদের জানতে বুঝতে। রাতে ঘুমানোর সময়ও প্রথম দিনের মতো ঝগড়া হয় না। খুব স্বাভাবিকভাবেই প্রণয় মাঝে একটা কোল বালিশ রেখে শুয়ে পড়ে।
সূচনা প্রথমে উসখুস করছিল, তা দেখে প্রণয় মৃদু স্বরে বলে, দস্যি রানী এখন আবার উসখুস করছে, ঘুমাও, খেয়ে ফেলবো না তোমাকে। সূচনা চোখ মুখ কুঁচকে প্রণয়ের দিকে দৃষ্টিপাত করে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে একপাশে যেয়ে শুয়ে পড়ে। মাঝে কোলবালিশ থাকা সত্ত্বেও সে একেবারে খাটের শেষ প্রান্তে যেয়ে শুয়ে আছে। প্রণয় সাবধানী কণ্ঠে বলে, আর একটু এদিকে এসো, না হয় পড়ে যাবে। সূচনা শোনে না। কাছে আসার পরিবর্তে আরও দূরে সরতে গেলে খাট থেকে পড়ে যেতে নেয়। প্রণয় তড়িঘড়ি করে তার বাম বাহু চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। সূচনার চোখ জোড়া স্থির হয় প্রণয়ের চোখ জোড়ায়। আকস্মিক ঘটনায় সূচনা হতভম্ব হয়। পড়ে গেলে মাথা ফাটতো নিশ্চিত। প্রণয় ধমকের স্বরে বলে, মেয়ে মানুষ বোঝে বেশি। সূচনার চোখ জোড়া নামিয়ে নেয়, মুখ চুপসে যায়। প্রণয় তাকে ছেড়ে দিয়ে নিজের অবস্থানে ফিরে। তারপর আরও 2 দিন কেটে যায়। সূচনা ও ইরা আগামীকাল ঢাকা চলে যাবে। প্রণয় নিয়ে যাবে দুজনকে। সূচনার মন ভীষণ খারাপ। এর আগে মাকে ছেড়ে কোনো দিনও এত দূরে যাওয়া হয়নি। গতকালকে দিশা বেগমের সাথে দেখা করতে গিয়েছিল সে। মেয়ে মন খারাপ করে থাকলেও দিশা বেগম যথেষ্ট শক্ত ছিলেন। হাসি মুখে কিছু উপদেশ দিয়ে বিদায় দিয়েছেন। সূচনাও নিজেকে সামলে নিচ্ছে। সূচনা যে হোস্টেলে থাকবে তাতে প্রণয়ের আপত্তি না থাকলেও সূচনার চিন্তা অন্য জায়গায়। অবশ্য এই চিন্তা সূচনার মাথায় নিচ থেকেই আসেনি, দিশা বেগমই বলেছেন। গতকাল সূচনা বাসায় যাওয়ার পর দিশা বেগম উৎকণ্ঠা নিয়ে বলছিলেন, শোন মা, বিয়ে হয়েছে মাত্র কটা দিন, এর মধ্যে তুই থাকবি হোস্টেলে, জামাই থাকবে তার বাড়িতে। মানে তোদের বিয়েটা হলো যেই পরিস্থিতিতে, তার মধ্যে বিয়ের পরপরই দুজন আলাদা থাকবি। সূচনা তখন পাত্তা না দিলেও পরবর্তীতে সেও বিষয়টা নিয়ে ভাবতে না চাইলেও বারবার মাথায় এসেই পড়ে। প্রথমত তাদের দুজনেরই আগে নিজেদের জানতে হবে, বুঝতে হবে, আর তার জন্য একসাথে থাকাটা জরুরি না। পরের সকালে সবার থেকে বিদায় নিয়ে সূচনা আর ইরাকে নিয়ে প্রণয় রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায়। দুজনকে হোস্টেলে রেখে প্রণয় নিজের বাসায় যায়। একটা ফ্ল্যাটের মধ্যে 4 জন মিলে থাকে তারা। সূচনা ও ইরা হোস্টেলে ফিরেই একে একে গোসল করে নেয়। বাসায় ফিরে ফ্রেশ হয়ে প্রণয় আবার যায় হোস্টেলে। দুপুরে খাওয়া হয়নি কারোরই। দুজনকে নিয়ে আবার বাইরে বের হয় সে। ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়। ইরা রিক্সা থেকে নেমে আগেই ভিতরে ঢুকে পড়ে। সূচনা রিক্সা থেকে নামতে নামতে প্রণয় বাইক থেকে নেমে তার সামনে এসে দাঁড়ায়। রিক্সা ভাড়া চুকিয়ে দেয়। সূচনা ততক্ষণে রিক্সা থেকে নেমে প্রণয়ের সামনে দাঁড়িয়েছে। প্রণয় ফোন সমেত হাতটা তার দিকে বাড়িয়ে দেয়। সূচনা প্রথমে খেয়াল করে না দেখে প্রণয়ই বলে, তোমার ফোন নিয়ে যাব সাথে। সূচনার খেয়াল হয়, মনে পড়ে খাওয়ার সময় তার ফোনটা প্রণয়কে দিয়েছিল রাখতে। সূচনা হাত বাড়িয়ে ফোন নিতে গেলে প্রণয় হাত ধরে ফেলে। মিষ্টি কোমল সুর বলে, নিজের খেয়াল রেখো, কিছু লাগলে আমাকে জানাবে আগে। ইরাকেও দেখে রেখো, সমবয়সী পরে, তার আগে তুমি তার ভাবি, সেদিকে লক্ষ্য রেখো। আম্মাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি। সূচনা এক ধ্যানে শুনে যায়। ঘোরগ্রস্তের ন্যায় মাথা নাড়িয়ে বলে। প্রণয় হাত ছেড়ে দিয়ে বলে, আসি তাহলে। সূচনা আগের ন্যায় ঘাড় নাড়ায়। প্রণয় বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। সূচনা তাকিয়ে থাকে যতক্ষণ অবধি দেখা যায়। তার হুট করে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে, বুক ভার হয়ে আসে। কিন্তু কেন? সূচনাদের সাথে আরেকটা মেয়ে থাকে। মেয়েটার নাম সিনথিয়া। সিনথিয়ার বাবা মা ঢাকাতেই থাকেন, কিন্তু কিছু সঙ্গত কারণে সে নিজের বাড়ি ছেড়ে হোস্টেলে উঠেছে। প্রথম কথোপকথনের পর সূচনার কাছে মেয়েটাকে তেমন ভালো লাগলো না। আড়ালে ইরাকেও বলল মনের কথা। অতঃপর বুঝতে পারল দুজনেরই মত আসলে একই। পরের দিন সকাল থেকে দুইজন মিলে নিজেদের জিনিসপত্র আস্তে আস্তে বের করে যেখানে যা রাখার গুছিয়ে রাখে। তাদের ক্লাস শুরু হতে এখনও 2 দিন বাকি। হোস্টেলের পরিবেশ, খাবার, মানুষজন সব কিছুই অন্যরকম। মানিয়ে নিতে যে একটু কষ্ট হবে বুঝতে বাকি রইল না কারোরই। দুজনের একটু পর পর একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। কোথায় আসলো? সেদিন বিকেলে বাসায় যাওয়ার পূর্বে প্রণয় আসলো তাদের সাথে দেখা করতে। দুজনকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হলো। কিছু প্রয়োজনীয় জিনিস কিনবে কি না। সন্ধ্যার দিকে আবার আগের দিনের মতোই দুজনকে নামিয়ে দিয়ে গেল। গত দিনের মতো আজকেও ইরা আগে আগে ভেতরে চলে গেল। বাকি রইল সূচনা। প্রণয় রিক্সা ভাড়া চুকিয়ে দিয়ে সূচনার উদ্দেশ্যে বলল, ক্লাস শুরু হতে আরও 1 দিন বাকি, এখনই এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। এখন ঠিকঠাক মতো খাও, ঘুমাও, বিশ্রাম নাও। ইরাকেও তাই করতে বলো। আর কিছু প্রয়োজন হলে তো আমি আছি। ধরণীতে তখন সন্ধ্যা নেমেছে।
হোস্টেলের মেন গেটের বাতিটা আজ জ্বালানো হয়নি বিধায় কেমন অন্ধকারে ঢেকে আছে। অন্ধকারের গম্ভীর্যের ভাব হাতড়ে সূচনা চেষ্টা করলো প্রণয়কে স্পষ্টভাবে দেখতে। লাভ তেমন হলো না। তন্মধ্যে ছেলেটা হেলমেট পরিহিত। সূচনা মুখ ভার করে সম্মতিসূচক মাথা নাড়ায় আর ছোট্ট করে বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। প্রণয় স্মিত হাসে। সে হাসি অবশ্য সূচনা দেখতে পায় না। সূচনার থেকে বিদায় নিয়ে প্রণয় বাইকে উঠে বসে, হাত নাড়িয়ে বলে, যাও। বলার সাথে সাথেই সূচনা ঘুরে যাওয়ার জন্য অগ্রসর হয়। এরপর দেখতে দেখতেই সপ্তাহখানেক কেটে যায়। সূচনাদের ক্লাস শুরু হয়েছে 6 দিন ধরে। আজ শুক্রবার, আগামী দিন শনিবার বন্ধ দিয়ে রবিবার ভার্সিটির নবীনবরণ। প্রথমে সূচনা যেতে চাচ্ছিল না, না যাওয়ার বাহানা খুঁজছিল, কিন্তু ইরা মেয়েটা এক প্রকার জেদ ধরেছে। একা একা কেন যাবে? এমনিতেই তো ভার্সিটির কাউকে তেমনভাবে এখনো চিনে না। তন্মধ্যে সূচনাও যদি না যায়, বাধ্য হয়ে সূচনা রাজি হয়েছে। শুক্রবার হয়, ঘুম থেকে একটু দেরিতেই উঠেছে দুইজন। হাত মুখ ধুয়ে নাস্তা করে সূচনা কিছুক্ষণ বই নিয়ে অযথায় নাড়াচাড়া করে। পাশের বেডে বসে নবীনবরণে কি পড়বে, কখন যাবে নিয়ে বক বক করছে ইরা। সূচনা সেদিকে খেয়াল নেই তেমন। ইরা যখন অন্যমনস্ক সূচনাকে লক্ষ্য করে, তখন নিজের কথা বন্ধ করে দেয়। ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, ভাবি তোমার কি মন খারাপ? প্রথমবারে সূচনা শোনে না। ইরা ফের জিজ্ঞেস করে। প্রথমবারের তুলনায় এবার একটু উচ্চ স্বরে জিজ্ঞেস করতেই সূচনা হকচকিয়ে তার দিকে তাকায়। প্রশ্নের পরিবর্তে পাল্টা প্রশ্ন করে, নবীনবরণে কি পরে যাবে ঠিক করেছো? ইরা আর সেই প্রসঙ্গ উঠায় না। কয়েক মুহূর্ত সূচনার মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলে, শাড়ি পরবো বলে ঠিক করেছি। সূচনাও প্রত্যুত্তরে স্মিত হাসে, সম্মতি দিয়ে বলে, ঠিক আছে তাহলে। দুপুরে খাওয়ার পর সূচনা ভাত ঘুম দেওয়ার উদ্দেশ্যে বিছানায় পিঠ ঠেকাতে নিলেই পাশের বিছানা হতে ইরা এক লাফে তার কাছে আসে, হাত পরিয়ে বলে, তুমি এখন ঘুমাচ্ছ কেন? বিকেলে বের হতে হবে। সূচনা ইরার এমন লাফিয়ে তার কাছে আসার দরুন তার যৌবনে তাকিয়েছিল। বিকেলে বের হওয়ার কথা শুনে বিস্ময় ভাব কাটিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবে? যখন যাবে তখন দেখো। এখন যাও, তৈরি হও, শাড়ি পরবে। সূচনা কয়েক মুহূর্ত বোকা বোকা চোখে তাকিয়ে থাকে। মেয়েটা পাগল হলো। বিকেলে তৈরি হয়ে ইরা হোস্টেল থেকে বের হয়। নিচে নামতেই দেখা যায় বাইক নিয়ে প্রণয় দাঁড়িয়ে আছে। ইরা সূচনাকে নিয়ে এগিয়ে যায় প্রণয়ের দিকে। সূচনাকে প্রণয়ের পাশে দাঁড় করিয়ে দিয়ে বলে, আমি যাই তাহলে, সময় মতো পৌঁছে দিয়েছো। প্রণয় মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই ইরা সেই স্থান ত্যাগ করে। সূচনা এই অবধি কিছু না বুঝলেও এখন সবই বুঝতে পারে। দুই ভাই বোনের তাহলে এই পরিকল্পনা ছিল। এজন্যই ইরাকে বারবার জিজ্ঞেস করার পরেও মেয়েটা মুখ খুলেনি। পাঁচি মেয়ে। সারা বিকেল এখানেই কাটানোর ইচ্ছে আছে। প্রণয়ের গম্ভীর কণ্ঠে কড়া উক্তিতে সূচনার ভাবনার সুতোয় টান পড়ে। প্রণয় বাইক উঠে পড়েছে আগেই। সূচনা ইতস্তত করতে করতে এক হাত প্রণয়ের কাঁধে রেখে বাইকে উঠে বসে কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। প্রণয় বাইক চালু দিতে দিতে বলে, এখানকার রাস্তা কিন্তু বেশ একটা ভালো না। কখন কোথায় ভাঙা রাস্তা পড়ে। ব্রেক করলাম আর পেছনে তাকিয়ে দেখলাম তুমি নেই। এর ড্রাইভার কিন্তু আমার না। সূচনা বেশ বুঝতে পারে কাঁধ থেকে হাত সরিয়ে ফেলেছে দেখেই যে প্রণয় তাকে এই কথাগুলো বলছে। সে পুনরায় নিজের ডান হাতটা প্রণয়ের কাঁধে রাখে। তারপর যে দুজন রওনা হয় গন্তব্যে। প্রায় 20 মিনিটের পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছালো। কোলাহলপূর্ণ শহর, অথচ এখানটায় তেমন কোলাহল নেই। খোলা আকাশ, এক পাশ দিয়ে প্রবাহিত নদী, দুই পাশে ভর্তি বড় বড় গাছ। বসার জন্য 2-4টা কাঠের বেঞ্চও আছে। আশেপাশে আরও মানুষ দেখা যাচ্ছে, বেশিরভাগই জুটি, অর্থাৎ স্বামী স্ত্রী হবে এমন। সূচনার জায়গাটা ভীষণ পছন্দ হলো। নিজের গ্রাম থেকে আসার পর এমন কোলাহলমুক্ত পরিবেশ মুক্তভাবে শ্বাস নেওয়া হয়নি, খোলা আকাশ দেখা হয়নি। তার ভীষণ ভালো লাগলো। মন খারাপ, মনের অশান্তি, দুশ্চিন্তা নিমেষেই উধাও হয়ে গেছে যেন। সূচনা উচ্ছ্বাসিত নয়নে তাকিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিল। হুট করে তার চোখ গেল একটা গাছের মধ্যে। এটা কাঠগোলাপ গাছ না? তাদের বাড়ির ওখানেও তো আছে। কত ফুল কুড়িয়ে আনতো। তার পছন্দের ফুলের মধ্যে একটা এটা। গাছের নিচে ফুল পড়ে থাকতে দেখে তার এখনও ইচ্ছে করলো একটা দৌড় দিয়ে যে সব ফুল কুড়িয়ে নিয়ে আসতে, কিন্তু ইচ্ছেটাকে ইচ্ছে পর্যন্তই সীমাবদ্ধ রাখলো। সেখানে প্রায় ঘন্টাখানেকের মতো থেকে প্রণয় তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষে ইরার জন্য কিছু খাবার নিয়ে আসে। প্রণয় সময় মতোই সূচনাকে হোস্টেলে পৌঁছে দেয়। বাইক থেকে নামিয়ে দিয়ে প্রণয় তাকে যেতে বললেও সূচনা যায় না।
তার হাবভাব দেখেই প্রণয় বুঝতে পারে মেয়েটা হয়তো কিছু বলতে চায়। প্রণয় তাই সহজ গলায় বলে, কি বলবে নির্দ্বিধায় বলে ফেলো। সূচনা একটু অবাক হয়। নির্দ্বিধায় বলতে বললেও দ্বিধা কাটিয়ে উঠতে পারে না। ইতস্তত করে বলে, আমাকে 2টা টিউশনি জোগাড় করে দিতে পারবে? গ্রামে তো অনেক ছিল, আমি টিউশনির টাকা দিয়েই নিজের অর্ধেক খরচ চালাতাম। এখন ভার্সিটির শেষেও আমার হাতে সময় থাকে, খালি বসে না থেকে যদি টিউশনি করি তো। ভেতরে যাও। সূচনা নিজের কথা পুরো শেষ করার আগেই তাকে থামিয়ে দিয়ে প্রণয় এই কথা বলে। সূচনা ফের কিছু বলতে নিলে প্রণয় আবারও একই কথা বলে, ভেতরে যাও, পরে কথা হবে। এবার খানিক জোরেই বলে প্রণয়। সূচনা আর কিছু বলতে না পেরে চলে আসে সেখান থেকে। প্রণয় আর দেরি না করে সেখান থেকে চলে যায়। সূচনার মনক্ষুণ্ণ হয়, পুরো কথা শুনলো না, কিছু বললও না। বিকেলের ভালো মনটা নিমেষেই খারাপ হয়ে যায়। রুমে ফিরে এসে খাবারের ব্যাগটা ইরার হাতে ধরিয়ে দেয়। রেগে মেগে হাত থেকে একের পর এক চুড়িগুলো খুলতে থাকে। তার খোপা করা চুলগুলো তন্মধ্যে খুলে পিঠে ছড়িয়ে পড়ে। তখনই খেয়াল করে মেঝেতে একটা শুভ্র রঙা ফুল। সূচনা ব্রুজোড়া কুঞ্চিত করে মেঝেতে থাকা ফুলটা হাতে নেয়। চিনতে তেমন অসুবিধা হয় না যে এটা কাঠগোলাপ। তার ভ্রুদয়ের মাঝে ভাঁজ পড়ে, এই ফুল কোথা থেকে আসলো, তার খোপায় কি করে? উত্তর খুঁজতে গেলে মনে হয় প্রণয়ই দিয়েছে। তাহলে কিভাবে বুঝতে পারলো তার মনের কথা? ছেলেটা কি মানুষের মন পড়তে জানে? আশ্চর্য। শুক্রবারের বিকেলের সময়টা সূচনার ভালো কাটলেও শেষে ওই একটা কথাতেই সব মন খারাপেরা মনে হানা দিয়েছিল। প্রণয় প্রশ্নের উত্তর না দিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেলে রাখলো মেয়েটাকে। ইরার সাথে কথা বলে দেখবে কিনা ভাবতে ভাবতে ও একদিন কেটে গেল। আজ রবিবার, ভার্সিটিতে নবীনবরণ। সকালে তাড়াতাড়ি করে উঠে সব কাজ টাজ শেষ তৈরি হয়ে দুজন বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ইরাকে বাসা থেকে ভার্সিটি আসা অবধি অনেকগুলো ছবি তুলে দিয়েছে সূচনা। অথচ ইরা এতবার বলেও সূচনাকে রাজি করাতে পারেনি তার নিজের ছবি তোলার জন্য। ইরার মনে একবারের জন্য এই খেয়াল এসেই পড়ে। ভার্সিটিতে এক সপ্তাহে তেমন ভালো কোনো বন্ধু না হলেও মোটামুটি কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। তাদের মধ্যেই একজন অরিন। মেয়েটা দুজনকে দেখেই এগিয়ে আসলো, কুশলাদি করে হাসি মুখেই বলল, তোমাদের দুজনকে সুন্দর লাগছে। তোমার শাড়ির সাথে সাজের কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে। শেষ বাক্যটি সূচনার উদ্দেশ্যে করে মেয়েটা। তার কথা শুনে সূচনা নিজেকে ভালো করে একটু দেখে। তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে? সূচনা মেয়েটার এহেন প্রশ্নে নিজের ওপর থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়। মৃদু স্বরে বলে, না আপু, আসলে আমার সাথে চলো, ভার্সিটিতে নতুন তো তোমরা। আসো, কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিই। অরিন মেয়েটা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তার সাথে পরিচয় হয়েছিল প্রথম দিনেই। ইরার কোনো একটা কাগজ নিয়ে ঝামেলা হয়েছিল, সেই বিষয়ে অরিন সাহায্য করেছিল। সেই থেকেই পরিচয়। অরিন সূচনা ও ইরাকে নিয়ে যেয়ে তার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পুরো ক্যাম্পাসই আজকে নানান রঙে সজ্জিত। সবাই যে যার মতো ব্যস্ত। এতক্ষণ এদের মধ্যে নিজেদের ভিন গ্রহের প্রাণী মনে হলেও এখন এমন মনে হচ্ছে না। ওরা 8 জন একসাথে বসে আছে ক্যাম্পাসে। সবাই মিশুক, মন খুলে কথা বলছে, হাসছে। ওইদিকে স্টেজে একজনের পর একজন বক্তব্য রাখছেন। সূচনা প্রথম কয়েক মিনিট চুপচাপ থাকলেও আস্তে আস্তে সহজ হলো, কথা বলা শুরু করলো। এদিকে ইরা লুকিয়ে সূচনার ছবি তুলে প্রণয়কে হোয়াটসঅ্যাপে পাঠালো। বয়সে ভাই বড় হলেও সম্পর্কটা তাদের বিড়ালি দূরের। যে যখন পারবে একজন আরেকজনকে জ্বালাবে। ভার্সিটিতে সময়টা ভালো কাটলেও বিপত্তি বাদে দুপুরের পর যখন আকস্মিক বৃষ্টি শুরু হয়। কোনোরূপ খবর না দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। সেই থেকে ঝুম বৃষ্টি, থামার নাম নেই। ভার্সিটি প্রোগ্রামও এই বৃষ্টির কারণে ঠিকঠাকভাবে হলো না। এদিকে বাসায় যাওয়ার সুযোগটাও যেন হচ্ছে না। এই ঝুম বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? রিক্সা বা অন্য কোনো যান পাওয়াও মুশকিল। অরিনরাও বসে আছে। তাদের মধ্যে অবশ্য বাড়ি ফেরা নিয়ে চিন্তা দেখা যাচ্ছে না। ইরা টুকটাক কথা বলছে। সূচনার কথা বলতে ইচ্ছে করছে না, মেজাজ খারাপ লাগছে। বৃষ্টির ছাড় শরীর ছুঁয়ে যাচ্ছে বারংবার। বাতাসে তেমন বেগ না হলেও নীলাম্বর ঘন কালো মেঘে আচ্ছন্ন, যার দরুন সন্ধ্যা না নামতেই সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে। কংক্রিটের পিলারে ঠেস দিয়ে বসে চিন্তিত মেয়েটা। তপ্ত শ্বাস ফেলে সে তাকিয়ে রইল সামনের দিকে দৃষ্টি রেখে। ভাবতে বসলো আজকে এই অবধি প্রণয়ের সাথে কথা হয়নি তার। প্রণয় জানি তারা ভার্সিটিতে এসেছে, কিন্তু এভাবে আটকে গেছে তা কি ধারণা করতে পারবে? নিতে আসবে তাদের? এমন অদ্ভুত ভাবনারা এসে মস্তিষ্ক হানা দিতে সূচনা নিজেকে খানিক বকলো। উদ্ভট ভাবনা ইদানিং বেশি মনে আসছে না?
বৃষ্টি কমবে সে অপেক্ষা করতে করতে আরও 2 ঘন্টা পার হলো। অধৈর্য হয়ে ইরাকে বলেই ফেলল সূচনা। চলো বাইরে যেয়ে দেখি রিক্সা বা অন্য কিছু পাই কি না। ইরার ঘোর আপত্তি। বিষয় নিয়ে বলে, কি বলছো ভাবি? এর বৃষ্টির মধ্যে তোমার মনে হয় কিছু পাওয়া যাবে? তার উপর আমরা দুজনই মেয়ে, এত বৃষ্টির মধ্যে মানুষে নেই রাস্তায়, ভাইয়া রাগারাগি করবে। ইরার বলার পর সূচনারও যেন হুঁশ হলো। নিজের মাথায় নিজেই গাঁটটা মারল। কি বোকার মতো কথা বলছে। অফিস টাইম শেষ। বৃষ্টির জন্য অফিস থেকে বের হতে পারছিল না বিধায় অফিসেই বসেছিল প্রণয়। এর মধ্যে ইরার ফোন পেয়ে বৃষ্টির মধ্যেই সে বাইক নিয়ে ছুটে সূচনার উদ্ভট ভাবনাকে সত্যি করে দিয়ে কাক ভেজা হয়ে ভার্সিটিতে প্রবেশ করে প্রণয়। এসেই সূচনাকে প্রশ্নবিদ্ধ করে, তোমার কাছে ফোন নেই? সূচনা থতমত খেয়ে উত্তর দেয়, আছে তো। এতক্ষণ ধরে অপেক্ষা না করে ফোন দাওনি কেন? সূচনা জবাব দেয় না। প্রণয় ফের প্রশ্ন করে না আর। হুট করে একটা ছেলে এসে এভাবে সূচনাকে প্রশ্ন করছে দেখে অরিন সহ বাকিরাও প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। প্রণয় লক্ষ্য করলেও কিছু বলে না। অরিন সূচনার কানের কাছে ঝুঁকে মৃদু স্বরে জিজ্ঞেস করে, ছেলেটাকে তোমাকে এভাবে প্রশ্ন করছে কেন? অপরিচিত মেয়েটাকে সূচনার কানে এমন ফিসফিস করতে দেখে প্রণয় কান খাড়া করে শোনে। অতঃপর নিজেই কণ্ঠখানিক উঁচু করে জবাব দেয়, প্রশ্ন করছি কারণ আমি তার বর, আমার বউ হয়। উত্তর দিয়েই প্রণয় ভার্সিটি থেকে বের হয়। একটা ব্যবস্থা যদি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জানই পাওয়া গেল না। পুনরায় ভার্সিটিতে ফিরে যায়। একসাথে দুজনকে নিয়ে বাইকে যাওয়া সম্ভব না। এমনিতেই বৃষ্টি, তন্মধ্যে ঢাকা শহরের রাস্তা। একটু বেশি বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুর সমান পানি হয়ে যায়। সূচনা ইতস্তত করতে করতেই বলল, হোস্টেল এখান থেকে 20 মিনিটের মতো দূরত্বে। এক কাজ করুন, ইরাকে দিয়ে আসুন আগে, তারপর আমাকে নিয়ে যেন। প্রণয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। তারপর ইরাকে আদেশ করে, আয় তাড়াতাড়ি। ইরাকে হোস্টেলে রেখে এসে প্রণয় ফের যায় ভার্সিটিতে। সূচনা আগের জায়গাতেই বসেছিল। প্রণয়কে দেখা মাত্রই উঠে দাঁড়ায়। সামনে এগোতে নিলে প্রণয় হাত দিয়ে ইশারা করে আসতে নিষেধ করে। নিজেই এগিয়ে যায়। হোস্টেল থেকে ইরা ছাতা দিয়ে দিয়েছিল। প্রণয় ছাতাটা সূচনার হাতে দেয়। সূচনার আধভেজা নীলরাঙা শাড়ির আঁচলটা দিয়ে নিজের মাথা মুছতে নিলে সূচনা আর চোখে তাকায় একবার, কিন্তু কিছু বলার সাহস পায় না। সূচনা মাথায় ছাতা মেলে দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে যায় বাইকের দিকে। বৃষ্টির বেগ আগের তুলনায় কমলেও এখনও কম না। ভিজে যাচ্ছে যে মেয়েটার কোনো হেলদোল নেই। প্রণয় লুকিং গ্লাসে এক পলক দেখে গম্ভীর স্বরে শোধালো, ভিজে যাচ্ছ? ছাতাটা নিতে বললাম, নিলে না কেন? বাইকের ওপর বসে ছাতা কে নেয়? নিজেকে রক্ষা করতে অনেক কিছুই নতুন করতে হয়। এটা বৃষ্টি, কোনো জম না যে বেঁচে ফিরবো। হ্যাঁ, বজ্রপাত হলে আলাদা কথা, ওটাতে আমার ভীষণ ভয়। কিন্তু এমনিতে বৃষ্টিতে একটা অন্যরকম অনুভূতি। বৃষ্টিতে ভেজার মধ্যে যে প্রশান্তি, উফ। অসুস্থ হলে টের পাবে। বলে হবে। সূচনা হেয়ালি করেই বলল। প্রণয় আর কথা বাড়ালো না। হোস্টেলে পৌঁছালে সূচনা বাইক থেকে নেমে দাঁড়ালো। প্রণয় লুকিং গ্লাসে তাকিয়ে চুল ঝাড়ছিল নিজের। সূচনা মৃদু স্বরে জিজ্ঞেস করে, এখন চলে যাবেন? না, আজকে তোমার সাথে হোস্টেলেই থাকবো ভাবছি। সূচনা চোখ মুখ শক্ত করে বলল। হোস্টেলে থাকবেন মানে? প্রণয় লুকিং গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে সূচনার দিকে তাকালো। হেউ স্বরে বলল, হ্যাঁ থাকবো তো। আপনি হোস্টেলে কেন থাকতে যাবেন? বাসায় যাবেন আপনারা। জানোই যেহেতু, তাহলে জিজ্ঞেস করছো কেন? বাসায় যাবেন আপনার। আমি জিজ্ঞেস করেছি এখনই যাবেন কিনা সেটা। তো কি করব এখানে থেকে? ঘাস কাটবেন, ঘাস। যান যান, বৃষ্টি বেড়ে যাবে আবার। হ্যাঁ যাবই তো, যে আবার এই শার্ট নিয়ে ধস্তাধস্তি করতে হবে। সূচনার কথার মানে বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে প্রণয় হাত দিয়ে নিজের কাঁধের দিকে সফেদ রাঙা শার্টের অংশে লাল হওয়া জায়গাটুকু দেখিয়ে দেয়। মুখ বাঁকিয়ে বলে, শার্টের মধ্যে আলপনা করেছো না? ওটা আলতা। যাই হোক, ভেতরে যাও। প্রণয় বলা মাত্রই সূচনা যাচ্ছি বলে যাওয়ার জন্য অগ্রসর হয়। পেছনে থাকা প্রণয় তাকিয়ে থাকে তার দিকে। পেছন থেকেই তার মনে হয় সূচনার পরনে নীল শাড়িটা যেন তাকে প্রস্ফুটিত অপরাজিতা ফুলে প্রত্যাবর্তন করতে আড়ম্বর। মসৃণ দুহাতে সমান তালে দুলে যাচ্ছে নীল চুড়ি। হাতে লেপ্টে আছে আলকাতরা লালিমা। অবশ্য বৃষ্টির পানিতে ধুয়ে হালকা হয়ে গেছে খানিক। প্রণয় হেলমেট পরতে পরতে বিড়বিড় করে বলে, বেশি দিন দূরে রাখা যাবে না দেখছি।
হোস্টেলে ফিরে ফ্রেশ হয়েই দুজন ঘুম দিল। জ্বরটার হলো না কারোরই। 3 দিন দ্বিধায় ফেলে রেখে প্রণয় পরের দিন বিকেলে সূচনাকে কল করে টিউশনি করার ব্যাপারে কথা বলতে। ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় আরাম করে গড়াগড়ি খাচ্ছিল সূচনা। এর মধ্যে ফোনের চিৎকার চেঁচামেচিতে মেজাজ খারাপ হলো তার। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে না দেখেই রিসিভ করলো। কানে লাগিয়ে কর্কশ গলায় বলল, অসময়ে ফোন দিয়ে বিরক্ত করে কে? হ্যাঁ, আমি বিরক্ত করছি তোমায়? প্রশ্ন আর প্রশ্ন যে করেছে সে কণ্ঠের মালিককে ধরতে সূচনার বেগ পেতে হলো না। ইতি উতি করে বলল, না না, বললে যে অন্য কাউকে ভেবেছিলাম। অন্য কেউ মানে? অন্য কেউ তোমার ফোনে কল দিবে কেন? আরে আমি তো। প্রণয় কথা শেষ করতে দেয় না। মেয়েটাকে কিছু বলতে না দিয়েই নিজের মতো করে বলে যায়। সূচনা শেষে চুপ করানোর জন্য জোরে সোরে ধমক দিয়ে বসে যে প্রণয় তপ্তা খেয়ে যায়। সেকেন্ড কয়েক চুপ করে থাকে, তারপর বিস্ময় নিয়ে বলে, তুমি আমাকে ধমক দিলে? স্বামীর সম্মান করতে হয়, আর তুমি হুমকি ধামকি দাও। সূচনা দুঃখী দুঃখী গলায় বলে, দুঃখিত স্বামী, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন। এইবার আর জীবনেও করব না, যদি আপনি নিজে নিজেই সব ভেবে না নিয়ে আপনার স্ত্রীকে কথা বলতে দেন। বাজে কথা বন্ধ করো এবার, কাজের কথা শোনো। 2টো টিউশনি ঠিক করেছি, কালকে ভার্সিটি শেষ করে তৈরি হয়ে থেকেও আমি নিতে আসবো। রাখি। সত্যি বলছেন আপনি? কোনো জবাব আসলো না। সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রণয় সাথে সাথেই। সূচনা তবুও ফোনটা কানে লাগিয়ে রেখে থম মেরে বসে থাকে কিছু সময়। ভাবতে থাকে, এই ছেলে চমক দিতে এত পারদর্শী কেন? পিএইচডি করেছে এর উপর। অবাক ভাব কাটিয়ে সূচনা পাশে শুয়ে থাকা ইরাকে ডেকে ওঠায়। ইরাকে খবরটা দিলে ইরাও খুশিই হয়। সে কখনো নিজের হাত খরচ নিজে চালানোর জন্য কাজ টাজ করেনি। বাবাই দেয় যা দরকার হয়, আর এখন প্রণয়ও যখন যা দরকার হয় দেয়। সূচনার এই সিদ্ধান্ত তার পছন্দ হয়েছে। সূচনা গ্রামে ও টিউশনি করত, সেখানে আরও বেশি করত। তা দিয়ে নিজের হাত খরচের পাশাপাশি নিজের মাকেও কিছু টাকা দিত। ইরার অবাক লাগে, তারই বয়সের মেয়ে সূচনা, অথচ মেয়েটা স্বাবলম্বী। পরের দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে সূচনা প্রণয়কে কল করলো। প্রণয় জানালো 8 ঘন্টার মধ্যেই চলে আসবে। অপেক্ষা করতে করতে প্রায় 8 ঘন্টা পরই প্রণয় আসে। কল পেয়ে সূচনা দ্রুত বের হয়ে ইরাকে বলে। হোস্টেলের বাইরেই দাঁড়িয়েছিল প্রণয়, উল্টো ঘুরে ফোনে কথা বলছিল। তার সাথে বাইক নিয়ে আজকে। সূচনা পিছন থেকে প্রণয়ের পিঠে আঙুল দিয়ে খোঁচা দেয়। প্রথমবারেই প্রণয় সাড়া দেয় না। সূচনা আরও একবার একই কাজ করে, কাঁধের ওইখানটায় খোঁচাখুচি করে। প্রণয় ফোন কানে নিয়ে হাত দিয়ে ইশারা করে এমনটা না করতে। সূচনা শোনে না, ফের একই কাজ করতে থাকে। প্রণয় তার আঙুল ধরে ফেলে, অতঃপর হাত ধরে ঘুরিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায়। ফোনে কথা শেষ না হওয়া অবধি তারা হাত ধরেই রাখে। ফোন রেখে প্রণয় বিরক্তিতে অসহ্য রকমের শব্দ করে, শক্ত কণ্ঠে বলে, কি সমস্যা? বাচ্চামো করছো কেন? সূচনারও মনক্ষুণ্ণ হয় প্রণয়ের অভিব্যক্তিতে। সে মন খারাপটুকু গিলে বলল, শার্টে ময়লা ছিল, প্রথমে হাত দিয়ে ঝাড়লেও যায়নি, সেজন্য খুঁটে দেখছিলাম। সরি। সূচনা মাথা উঠিয়ে প্রণয়ের কাঁধের দিকে তাকায়। এখনও একটুখানি ময়লা রয়ে গেছে দেখে ফের হাত দিয়ে ঝেড়ে দেয়। প্রণয় অধর বাঁকিয়ে হাসে, মুখে কথা বলবে না, আবার কথা শোনা হচ্ছে। সূচনার জন্য 2টা স্টুডেন্ট পেয়েছে প্রণয়, একটা ছেলে একটা মেয়ে, একই বাসায়। দুজন একই বিল্ডিংয়ে থাকে। সূচনা পড়াতে গেলে 2জন একই সময়ে একসাথে পড়িয়ে আসবে, যেহেতু 2জন একই ক্লাসের। অন্তিম আর তিথি 2জন ক্লাস 7-এ পড়ছে। সূচনা 2জনের সাথে পরিচিত হয়েছে, তাদের মায়েদের সাথেও পরিচিত হয়েছে। আগামীকাল থেকে পড়াতে আসবে। তাদের সাথে পরিচিত হয়ে কথাবার্তা শেষ করে সেখান থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা নামবে সময়। বিকেলের শেষ ভাগে টঙের দোকান হতে 2 কাপ চা পান করে সূচনাকে নিয়ে রিকশায় চেপে ফের রওনা হয় হোস্টেলের উদ্দেশ্যে। ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা এই সময়টায় একটুখানি নিশ্চুপ নীরব থাকে। কোলাহল আছে, তবে পরিমাণে একটু কম। যার যার মতো করে নিজ গন্তব্যে রওনা হয়েছে মানুষ। এখানে কারোর দিকে তাকানোর সময়ই নেই যেন। সূচনা উৎসুক দৃষ্টিতে সব কিছু তাকিয়ে দেখছিল। প্রণয় তখন আর চোখে তাকিয়ে দেখছিল তাকে। বিয়ের একদিন আগেও তার এই মেয়ের উপর রাগ উঠেছিল এই ভেবে যে মেয়েটা বিয়েতে রাজি হলো কেন, অথচ আজকে মনে হচ্ছে রাজি না হলে এই মেয়ে হাতছাড়া হয়ে যেত। কিন্তু এই মেয়ে তো হাতছাড়া হওয়ার মতো না, তুলে নিয়ে এসে বিয়ে করার মতন।
সূচনা প্রণয়ের দিকে দৃষ্টি রাখলে দেখল প্রণয়ের দৃষ্টি আগে থেকে তার উপরে নিবদ্ধ, কিন্তু অন্য সময়ের থেকে কিছুটা অন্যরকম সেই চাহনি। তার অস্বস্তি হলো। ইটি উটি করে জিজ্ঞেস করলো, তাকিয়ে আছেন কেন? প্রণয়ের টনক নড়ে ওঠে, ঘোর ভেঙে যায়। তৎক্ষণাৎই দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, তাকিয়েছিলাম না। মিথ্যা কথা, আমি দেখলাম তো। এত অবুঝো না। তাহলে তো তাকিয়ে আছি কেন তা বুঝে যাওয়ার কথা। সূচনার কথার পৃষ্ঠে বিড়বিড় করলো প্রণয়। কয়েক সেকেন্ড চুপ থেকে সূচনার প্রণয়ের কানের কাছে এসে মৃদু স্বরে বলল, বুঝি এত সুন্দর মেয়ে পাশে বসা থাকলে অমন প্রেমময়ী দৃষ্টিতে তো তাকাবেই। প্রণয় ফট করেই তাকালো সূচনার দিকে। সূচনা এক ভ্রু উঁচু করে ফের জিজ্ঞেস করলো, কি ঘটনা সত্যি না? প্রণয় জবাব না দিয়ে সূচনার বলার ভঙ্গিমায় সশব্দে হেসে দিল। তার পাশাপাশি সূচনাও হাসছে। অপরাহ্নের শেষ প্রহরে রিকশায় চড়ে একজোড়া কপতি যেন উল্লাসে মেতেছে। লোকে দেখে ভাববে তারা প্রেমিক প্রেমিকা, অথচ তারা একে অপরের প্রণয়ের টোরে বাধা পড়েছে। ইরাবতী, দাঁড়ান তো। ইরা ক্যাম্পাসে পা রাখা মাত্রই পিছন থেকে কেউ ডেকে উঠল তাকে। এই সম্বোধন যে করেছে ইরা একটু আধটু চিনে তাকে। ডাক শুনে ইরা পিছনে ঘুরে তাকায়। সূচনা আজকে ভার্সিটিতে আসেনি। গত রাত হতে তার জ্বর। গত সপ্তাহে তারা তাদের নতুন বাসায় উঠেছে। টানা কাজ করায় ধকলে হয়তো জ্বর উঠেছে সূচনার। এদিকে সামনের সপ্তাহেই ইনকোর্স পরীক্ষা। এই সময়ে দুইজনই যদি ভার্সিটি না আসে তাহলে তো হয় না। ইরা লক্ষ্য করেছে এই লম্বাটে সুদর্শন মুগ্ধ নামের ছেলেটা কিছুদিন যাবৎ তার পিছু নিয়েছে। ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে এই ভার্সিটিতেই। ইরার আশেপাশে যখন সূচনা না থাকে ছেলেটাও তখনই ইরার সামনে আসে, যেমন এখন। ইরাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুগ্ধ এগিয়ে আসে তার দিকে। চুলে হাত বুলিয়ে সামনের চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পকেটে হাত পুড়ে শটান হয়ে দাঁড়ায়। ইরা মনোযোগের সহিত সব খেয়াল করে। হাঁ করে তাকিয়ে থাকবেন না, আশেপাশে মানুষ মনে করবে মেয়েটা নির্ঘাত নির্লজ্জ, যে চোখ দিয়ে ছেলেটাকে গিলে খাবে। এহেন বাক্যে ইরার টনক নড়ে ওঠে। মুগ্ধর মুখের দিকে তাকায়। মুগ্ধর ঠোঁট জুড়ে বিস্তৃত হাসি। ইরা লক্ষ্য করেছে ছেলেটা যখনই তার সামনে এসেছে হাসি মুখে এসেছে। হাসতে তাকে দারুণ লাগে। এখনো তাকিয়ে আছেন? ইরা দ্রুত গতিতে চোখ জোড়ান সরিয়ে নেয়। ভারী লজ্জা লাগছে তার। সে এমন হাঁ করে তাকিয়েছিল কেন? আশ্চর্য। ইরা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনি এভাবে ডাকাডাকি কেন করেন? মানুষ কি মনে করবে? আমি আমার মুখ দিয়ে কণ্ঠ দিয়ে আপনাকে ডাকি, মানুষের তাতে কি? আমার থেকে কি চাই আপনার? রোজ রোজ না ডেকে একদিন বলে দিলেই হয়। বলে দিব? বলে দিন। এইভাবে আর ডাকাডাকি করবেন না। ওকে, শুনুন তাহলে। ইরা চোখ জোড়া এবার ভালো করে মুগ্ধতে নিবদ্ধ করে। মুগ্ধ মুখ গম্ভীর করে বলে, শুনুন ভালো করে, কান খাড়া করে। ইরা মনোযোগ দিয়ে ভালো করে মুগ্ধর মুখটা গম্ভীর করে কিছু বলতে নিয়েও সেই কথা আর বলল না। দৃষ্টি সরিয়ে নিয়ে হেও স্বরে বলল, না, বলবো না। আপনি নিতে পারবেন না, ছোট মানুষ আপনি। কথাটা ইরার গায়ে লাগলো। মুগ্ধকে এক প্রকার জোর করে বলল, আমি ছোট মানুষ না, যা বলা স্পষ্টভাবে বলুন। কি চাই আমার থেকে? আপনাকেই চাই। মুগ্ধ সাবলীলভাবে বলে দেয়। ইরা সত্যি সত্যি তপ্ত খেয়ে দাঁড়িয়ে থাকে। টু শব্দও করতে পারে না কেন। মুগ্ধ ইরার ওপর খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলে, আগেই বলেছিলাম নিতে পারবেন না, বাচ্চা মেয়ে। ইরা এবারও কোনো কিছু বলার মতো খুঁজে পায় না। মুগ্ধ তাকে পাশ কাটিয়ে চলে যায়। সেদিন আর সবগুলো ক্লাস করা হয় না ইরার। 2টা ক্লাস করেই তাড়াহুড়ো করে বাড়ি ফিরে। তার অস্বস্তি হচ্ছে, অস্থির অস্থির লাগছে। মুগ্ধর ওই কথার পৃষ্ঠে প্রতিক্রিয়া দেখাতে পারলো না কেন তা ভেবে আশ্চর্য হচ্ছে। গ্রামে তো কেউ চোখ তুলে তাকালেও কত কথা শুনিয়ে আসতো, তাহলে আজকে পারলো না কেন? ইরা বাসায় ফিরে দেখলো সূচনা রান্নাঘরে নুরাইয়ার সাথে দুপুরের রান্না সাহায্য করছে। নুরাইয়া বারবার নিষেধ করেছেন জ্বরের শরীরে কাজ করতে হবে না, শুয়ে থাকো। সূচনা যায়নি, তার নাকি একা একা রুমে পড়ে থাকতে ভালো লাগে না। নুরাইয়া বাধ্য হয়ে বলেছেন তাহলে এখানেই বসো পিড়ি পেতে। বসে থাকতে বললেও মেয়েটা খালি বসে থাকে না, ধমক খেয়েও টুকটাক কাজ করছে। শাশুড়ি কাজ করছে আর ছেলের বউ হাতে হাত তুলে বসে আছে, ব্যাপারটা সূচনার কাছে মোটেও ভালো লাগছিল না। ইরা বাসায় ফিরে সোজা নিজের রুমেই চলে যায়। তার মুখ দেখে সূচনার কিছুটা সন্দেহ হয়। এমনিতেও গত কয়েকদিন ধরে সে একটা ব্যাপার লক্ষ্য করেছে। ইরাকে জিজ্ঞেস করবে করেও করা হয়নি। হোস্টেলে এসব বিষয় নিয়ে আলোচনা করা যায় না,
তন্মধ্যে হোস্টেল থেকে আবার এই বাসায় এসেছে। সব ঝামেলায় আর জিজ্ঞেস করা হয়নি। 1 সপ্তাহ ধরে সূচনা পড়াতেও যাচ্ছে না অন্তিমদের বাসায়। রান্নাঘরের কাজটাজ সব সেরে সূচনা নিজের রুমে আসে। প্রণয় অফিসে। এহতেসাম সাহেব গিয়েছেন চট্টগ্রামে। চট্টগ্রামে যে ছোট ব্যবসাটা আছে সেটা সামলানোর দায়িত্ব ওনার ভাগ্নেকে দিয়েছেন। তাকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন। প্রণয়কে বলেছিলেন, কিন্তু প্রণয় সাফ জানিয়েছে, নিজে পড়াশোনা করেছি কষ্ট করে, নিজেই কিছু করব। সময় খুব দ্রুতই কেটে যায় এটা জানা থাকলেও সূচনার কাছে মনে হয় বিয়ের পর 1.5 মাস খুব দ্রুত কেটে গেছে। তার এখনও মনে হয় সেদিনও সে ছোট্ট একটা মেয়ে ছিল, যারা দুনিয়া ছিল তার মা। সব দায়িত্ব ভালোবাসা সব তার জন্যই ছিল। অথচ এখন তার আরও একটা পরিবার আছে, শ্বশুর শাশুড়ি ননদ, আর সবচেয়ে বড় দায়িত্ব স্ত্রী হওয়ার দায়িত্ব। সে এখন কারো স্ত্রী, জীবনসঙ্গী। হুট করে বিয়ে হলেও এই 1.5 মাসে মনের দূরত্ব ঘুচেছে বেশ, শুধু শরীরেরই দূরত্ব। সূচনা যতবারই ভেবেছে সেই দূরত্ব কমানোর কথা, ততবারই ঘাবড়ে গিয়েছে। অস্থিরতা অস্বস্তিতে মন মস্তিষ্ক বিষিয়ে উঠেছে। অতঃপর সেই ভাবনা বাদ দিয়েছে। সে বাদ দিলেও প্রণয় কেন বাদ দিয়ে রেখেছে? প্রণয় নিজ থেকেও এগিয়ে আসেনি। এক বিছানায় থাকা সত্ত্বেও তেমনভাবে কখনো স্পর্শ করেনি। এই 1.5 মাসে হাত ধরা আর জড়ি ধরা ছাড়া কিছুই হয়নি। কি আজব! সূচনার ভীষণ বিরক্ত লাগলো নিজের উপর। গোসল ছেড়ে এসে বেলকনিতে এসে বসেছিল সে। 2 তলা বিশিষ্ট বাড়ি। সূচনারা দোতলাতে থাকছে। 1 তলার একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, আর একটা এখনও খালি। সূচনার নিজের রুমের পছন্দের জায়গা এই ব্যালকনিটাই। তার ভীষণ পছন্দ হয়েছে। সূচনা ঠিক করেছে ব্যালকনিতে কিছু গাছ রাখবে, কয়েকটা ফুল গাছ, মানি প্ল্যান্ট। প্রণয়কে বলেছে এনে দিতে। প্রণয়ের কথা মনে হতেই সূচনার মনে আবারও সেই চিন্তারা এসে হানা দিল। বসা থেকে উঠে সূচনার রুম হতে নিজের ফোনটা নিয়ে আসলো। ভাবলো প্রণয়কে কল করবে, কিন্তু করলো না। তার এই মুহূর্তে মনে হতে লাগলো দোষ তো প্রণয়েরই। এত ভদ্র হতে কে বলেছে? সূচনা কল লিস্টে যেয়ে প্রণয়ের নাম্বারটা খুঁজে বের করলো। প্রণয়ের নাম্বার সে সেভ করেছে বাজে ছেলে নাম দিয়ে। নামটা দেখে মৃদু হাসে। মেসেজ অপশানে যেয়ে ছোট্ট একটা বার্তা পাঠালো। এত ভদ্র হতে কে বলেছিল বাজে ছেলে? বাজে ছেলে তো বাজে কাজ করবে, আর আপনি বউ রেখে ভদ্র হয়ে ঘুরছেন। মেসেজ পাঠিয়ে সূচনা খানিক ভীত হলো, বিব্রত হলো। এমন মেসেজ পাঠানোটা কি তার ঠিক হয়েছে? মা বলল তোমার জ্বর উঠেছে। সূচনা হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো প্রণয় বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সূচনা হাতের তোয়ালেটা নিয়ে বেলকনিতে যায়, প্রণয়ের পাশে যেয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়ালে সাথে সাথেই দমকা হাওয়া সমস্ত শরীর ঠান্ডা করে দিয়ে যায় যেন। সূচনার শরীরে কাঁপন ধরে। না, ঔষধ বোধহয় খেতেই হবে। জ্বর ভালোই আছে। অনাকাঙ্ক্ষিতভাবেই প্রণয়ের চোখ জোড়া সূচনার মুখ হতে নেমে আসে সূচনার উদরে। শাড়ি সরে গিয়ে সেখানটা খানিক উন্মুক্ত। প্রণয় সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও পারে না। দৃষ্টি অন্যরকম হয় তার, কেমন ঘোর লেগে যায়। সূচনা খেয়াল করতেই সাথে সাথে শাড়ি ঠিক করে নেয়। প্রণয়ের ঘোর কাটে, চোখ সরিয়ে নেয়। সূচনা মুখ বাঁকিয়ে মৃদু স্বরে আওড়ায়। নিচু স্বরে বললেও প্রণয়ের কানে পৌঁছায়। সে সূচনার আরেকটু গা ঘেঁষে দাঁড়িয়ে বলে। সূচনার এই কথার পৃষ্ঠে প্রণয়ের গলার স্বরে পরিবর্তন এলো। সূচনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল। সূচনা খানিক ঘাবড়ে যায়। প্রণয়ের দৃষ্টি একটু আগের ন্যায় ঘোর লাগলো। সূচনা ঘাবড়ে যায়। প্রণয়ের দৃষ্টি একটু আগের ন্যায় ঘোর লাগানো। প্রণয়ের 2 হাত সূচনার কোমর স্পর্শ করতেই সূচনার সমস্ত শরীর যেন জমে যায়। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়। সূচনা আঁখি জোড়া বন্ধ করার আগে দেখে প্রণয় তার মুখটা এগিয়ে আনছে তার দিকে। সূচনা সেই মুহূর্তেই আঁখি জোড়া খিচে বন্ধ করে নেয়। অতঃপর ঠোঁট জোড়ায় উষ্ণ স্পর্শ পেয়ে শরীরে ঝংকার ওঠে। সম্বিত ফিরে যখন তখন 2 হাত ঠেলে দূরে সরিয়ে দেয় প্রণয়কে। খানিক উত্তেজিত হয়ে বলে। প্রণয়ের যখন খেয়াল হয় তখন নিজের উপর ঈষৎ রাগ হলেও সূচনার কথাটা যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করে। তার প্রচণ্ড রাগ হয়। চোখ জোড়া মুহূর্তেই আরক্তিম হয়। সূচনাকে ছেড়ে দিয়ে বড় বড় কদমে সেই স্থান হতে প্রস্থান করে। পেছনে সূচনা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে। বুঝতে পারে না একটু আগে যা হয়েছিল তা ভুল ছিল নাকি।
সূচনা ঘাবড়ে যায়। প্রণয়ের দৃষ্টি একটু আগের ন্যায় ঘোর লাগানো। প্রণয়ের 2 হাত সূচনার কোমর স্পর্শ করতেই সূচনার সমস্ত শরীর যেন জমে যায়। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়। সূচনা আঁখি জোড়া বন্ধ করার আগে দেখে প্রণয় তার মুখটা এগিয়ে আনছে তার দিকে। সূচনা সেই মুহূর্তেই আঁখি জোড়া খিচে বন্ধ করে নেয়। অতঃপর ঠোঁট জোড়ায় উষ্ণ স্পর্শ পেয়ে শরীরে ঝংকার ওঠে। সম্বিত ফিরে যখন তখন 2 হাত ঠেলে দূরে সরিয়ে দেয় প্রণয়কে। প্রণয়ের যখন খেয়াল হয় তখন নিজের উপর ঈষৎ রাগ হলেও সূচনার কথাটা যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করে। তার প্রচণ্ড রাগ হয়। চোখ জোড়া মুহূর্তেই আরক্তিম হয়। সূচনাকে ছেড়ে দিয়ে বড় বড় কদমে সেই স্থান হতে প্রস্থান করে। পেছনে সূচনা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে। বুঝতে পারে না একটু আগে যা হয়েছিল তা ভুল ছিল। পরের দিন সূচনার ঘুম ভাঙে বেশ বেলা করেই। চোখ খুলে তাকালে চোখে আলো লাগতেই মাথা ঝিম ধরে গেল। 2 হাত দিয়ে চুল খামচে ধরতেই কপালে থাকা আধ ভেজা রুমালটা হাতে লাগে। ভ্রুদয়ের মাঝে তার ভাঁজ পড়ে। শরীর দুর্বল লাগছে ভীষণ। কোনো রকমে উঠে বসে কপাল থেকে রুমালটা সরায়। বেডের পাশের ছোট টেবিলের উপর মাঝারি সাইজের বাটিতে পানি দেখে সূচনা বোঝার চেষ্টা করে। মাথা খাটিয়ে এতটুকু ধারণা করে রাতে হয়তো তার জ্বর বেড়েছিল। তারপরই জলপট্টি দিয়ে দিয়েছে কেউ। এর মধ্যেই নুরাইয়া রুমে আসেন। সূচনার কাছে আসতে আসতে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, শরীর কেমন এখন? জ্বর কমেছে একটু? দুপুরে কতবার করে বললাম ওষুধটা খেয়ে নিও, খাওনি। এদিকে রাতেও এত জ্বর বাড়লো। ছেলেটা কাউকে ডাকেনি, একা একাই মাতুব্বরি করেছে। আমায় ডেকে দিলে কি হতো? ছেলে মেয়ে বড় হয়ে গেলে এমন ভাব করে যেন সব তারাই বুঝে। সূচনার বুঝতে বাকি রইল না সেই কেউটা যে প্রণয়। এদিকে নুরাইয়াকে হা হুতাশ করতে দেখে সূচনা কিঞ্চিত হাসল। তার জ্বর হলে তার মাও এমনই করত। মায়ের কথা মনে পড়ায় সূচনার চোখ জোড়া ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। নুরাইয়ার চোখ এড়ালো না তা। বেশ নরম স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? খারাপ লাগছে? না, খারাপ লাগছে না, আসলে আম্মুর কথা মনে পড়ছিল। বোকা মেয়ে, তাই বলে কাঁদতে হবে? আপাকে কল করো, কথা বলো, মন হালকা হবে। আর আমি তো আছি। তুমি আমার ছেলের বউ তো কি হয়েছে? আমি তো তোমার মায়ের মতোই। সূচনার চোখ আবারও ছলছল করে উঠল। কি ছোট্ট একটা বাক্য, আমি তো আছি। অথচ এর ভাবার্থ গভীর যদি সত্যি সত্যি থাকে। এমনভাবে বলে ভরসা দেওয়ার মতো মানুষ সূচনা তার জীবনে বলতে গেলে পায়নি। এক মা ছাড়া তার পুরো দুনিয়ায় কেউ ছিল না। কেউ ভরসা দেয়নি, মাথায় হাত রাখেনি। সূচনা মৃদু স্বরে বলে, শাশুড়ি তো মা হয় না আম্মা। মানুষের মুখে এই কথা শুনে শুনে আমি অনেক ভয় পেতাম, যদি সত্যি অন্যদের মতো শাশুড়ি হয় আমার। কিন্তু আপনার মতো শাশুড়ি যে হয় সেই কথা তেমন কেউ বলেনি কখনো। নুরাইয়া আবারও হাসলেন। সূচনার কাছে বসে তার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মুদ্রার এপিঠ আর ওপিঠ কিন্তু এক হয় না। এক পিঠে যদি অমন দরজাল শাশুড়ি থাকে, অন্য পিঠে আমার মতো শাশুড়িও থাকে। অবশ্য আমি অত ভালো না, এত প্রশংসা করতে হবে না। আর শাশুড়ি মা হওয়ার দরকার কি? মা তো মাই আর শাশুড়ি তো শাশুড়ি, যে যার জায়গায় থাকবে, বুঝেছ? এবার ওঠো, বেলা হয়েছে অনেক। উঠে হাত মুখ ধুয়ে খেয়ে ওষুধ খাও। এমনিতেও ছেলে আমার রেগে আছে দেখলাম। প্রণয় রেগে থাকার কথা শুনে সূচনার গতকালকের কথা মনে পড়ে। নিজের উপর ফের রাগ চেপে বসে। গতকাল বেশ চিন্তা ভাবনার পর বুঝতে পারে দোষটা আসলে তারই। তার উচিত হয়নি ওই সময়ে অমন কথা বলা। বোঝার পর থেকে সে চেষ্টা করেছে প্রণয়ের সাথে কথা বলার, কিন্তু নাছোড়বান্দা প্রণয় মুখ দিয়ে টু শব্দও করছে না, যেন মনোব্রত পালন করছে। দেখেও না দেখার ভান করে কি সুন্দর এড়িয়ে যাচ্ছে। সূচনা মূলত প্রণয়ের দৃষ্টি আকর্ষণ করতেই ওষুধ না খেয়ে শুয়েছিল। ভেবেছিল হয়তো জোর করে খাবে, কিন্তু তেমন কিছুই হয়নি। টেবিলে ঔষধ আর পানির গ্লাস রেখে কানে ফোন ধরে গম্ভীর গলায় বলেছে, ওষুধ না খেয়ে অসুখ বাঁধানোর পরিকল্পনা যদি থাকে তাহলে যেন বাপের বাড়ি যায়। যে চেয়ে অসুখ বাঁধালে তার জন্য আমি অযথা টাকা নষ্ট করব না। ব্যাস এতটুকুই। সূচনার মনক্ষুণ্ণ হয়, আঘাত পায় ভীষণ। ঔষধ আর নেয় না, প্রণয়ও কোনো প্রকার জোর করে না। সেসব ভেবে সূচনা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, লাভটা কি হলো? আপনারই তো রাত জেগে সেবা করতে হলো। সূচনার বাকি দিন কাটে শুয়ে বসেই। ইরা কিছু সময় তার সাথে কাটিয়ে নিজের রুমে চলে গেছে। মুগ্ধর কথা আর আজকে তোলেনি সূচনা, তবে ইরাকে দেখে মনে হয়েছে কোনো বিষয়ে চিন্তিত সে। বিকেলের শেষ প্রহর, ব্যালকনিতে দাঁড়িয়েছে সূচনা। আজকে অন্য দিনের তুলনায় বাতাস বেশি, জ্বর খানিক কমেছে তার।
প্রণয়ের অফিস থেকে ফেরার সময় 5:30। এখন সময় প্রায় 6টা, অথচ তার ফেরার খবর নেই। সূচনা কল করেছিল বার দুয়েক, কিন্তু রিসিভ করেনি কেউ। করবে কেন? কল রিসিভ করলে তো কথা বলতে হবে, আর কথা তো সে বলছে না, সেজন্য ইচ্ছে করেই রিসিভ করছে না। সূচনার এমনই মনে হলো, কল করলো না আর। প্রণয় সেদিন অফিস থেকে ফিরল 7টার সময়। এসেই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একেবারে রুমে আসলো 9টার দিকে। সূচনা আগে ভাগে কাজ সব সেরে রুমে আসে। প্রণয় আসার পর থেকে সে বার কয়েক চেষ্টা চালিয়েছে কথা বলার, কিন্তু প্রণয় তাকে পাত্তাই দেয়নি, যেন দেখেও নি। সে যে সাহস করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছে, যেই সাজগোজ তার অপছন্দ, অথচ এই ছেলের জন্য সেজেগুজে বসে আছে, ছেলেটা একবারও খেয়াল করলো না, ভালো করে তাকালো না পর্যন্ত। এই জন্যই বলে হারিয়ে আফসোস করতে নেই। গতকাল ব্যাঘাত ঘটিয়ে আজকে নিচ থেকে যাচ্ছে। গতকালকে তার বলা ওই কথার পর এই ছেলে যে নিচ থেকে তার ধারে কাছেও ঘেঁষবে না, সে সম্পর্কে সূচনা নিশ্চিত। কিন্তু কোনোভাবে রাগ তো ভাঙাতে হবে। বোকামি যেহেতু করেছে, এখন তো একটু বেহায়া হতেই হবে। অবশ্য হওয়াই যায়, তার নিজেরই বরই তো। চিন্তা করতে করতে সূচনা হেসে ফেলে শব্দ করে। ব্যালকনিতে তার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল প্রণয়। হাসির শব্দে সে পিছনে তাকায়। সূচনাকে দেখা মাত্রই মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে ফের সামনে ঘুরে তাকায়। সূচনা পিছন থেকে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে তার পাশে যেয়ে দাঁড়ায়। প্রণয় তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সূচনা মিনমিনে গলায় বলে, কি সমস্যা আপনার? চোখে পট্টি বেঁধেছেন? দেখেও না দেখার ভান করছেন কেন? দুঃখিত, আমি কাউকে দেখছি না। চোখের সামনে দিয়ে ঘুরঘুর করছি আর বলছেন দেখছি না? চোখে সমস্যা হয়েছে, গুরুতর সমস্যা। চোখ তোমাকে ছাড়া বাকি সবাইকে দেখতে পাচ্ছে, শুধু তোমাকে দেখতে পারছে না। এমন হচ্ছে কেন বলো তো? অবশ্য ভালো হয়েছে, অন্তত কোনোভাবে তোমার সুযোগ নিতে পারবো না। কালকের কথার জন্য এত রাগ? আমি বুঝতে পারিনি, মুখ ফসকে বের হয়ে গিয়েছিল, মিন করে বলিনি। মনে যে কথা থাকে মুখ ফসকে তাই বের হয়। কে যেন বলেছিল? আমি বলেছিলাম, কিন্তু আপনি যে সেদিন বলেছিলেন মেয়ে মানুষ মানে ঝামেলা, আমাকে সাহায্য করতে যে উল্টো বিপদে পড়েছেন, আবার আমাকে বিয়ে করবেন, এই সবই তো মুখ ফসকে বেরিয়েছিল। আমার খারাপ লেগেছিল, কিন্তু মিন করে বলেননি, মাফ করে দিয়েছিলাম। তাহলে আপনি করতে পারবেন না কেন? প্রণয় স্মৃতিচারণ করে, মনে পড়ে সবই। হ্যাঁ, ওই কথাগুলো সে মন থেকে বলেনি। সূচনাও মাফ করে দিয়েছিল। সূচনাও তো কালকে মন থেকে ওসব বলেনি, তারও তো উচিত বোঝার। প্রণয়ের রাগ ঈষৎ কমে, গলার স্বর নরম হয়। সূচনার দিকে ঘুরে বলে, আচ্ছা, রাগ পড়ে গেছে? কিভাবে পড়লো? এমনি। এমনি কিভাবে পড়ে? মানুষের এত রাগ থাকে? যাই বলছি ভুল করে বলেছি, তার জন্য এত রাগ দেখাতে হবে? দেখো, সুযোগ নেয়ার হলে আমি আরও আগেই নিতাম। তোমার অসুস্থতা সুস্থতা দেখতাম না। কালকে আমি কোনো সুযোগ নিচ্ছিলাম না। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার পুরো অধিকার আছে। আমি চাইলে অধিকার ফলাতে পারতাম আগেই, কিন্তু আমি চাইছিলাম আস্তে ধীরে সব হোক। আমি ধাপ এগোলে তুমি আরেক ধাপ এগোবে। কালকে এক ধাপ এগোতে চেয়েছিলাম আমি আর তুমি। সব নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, আর দোষ যে সব আমার দিচ্ছ। গতকালকে মেসেজ দিয়েছিল কে? মেসেজে কে বলেছিল ভদ্র থেকে বাজে হতে? আমি বলেছিলাম, আবেগকে বলে ফেলেছি। আসলে জ্বরের ঘোরে করেছি যা করার। এখন সব জ্বরের দোষ? সামান্য এক মেসেজে আপনি ফুসলে যাবেন? একমাত্র বউয়ের আবদার, ভদ্র থেকে বাজে হতে বলেছে, না হয়ে কই যাই বলো? প্রণয়ের ঠোঁটে দুষ্টু হাসি। সূচনা লজ্জা পায়। প্রণয় আসছি বলে সূচনার পাশ থেকে সরে যায়। সূচনা ডান দিকে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। প্রণয় যায় না, নিঃশব্দে সূচনার পাশে দাঁড়ায়। ঘাড়ে স্পর্শ পেতেই মেয়েটা ঘাড় ঘোরায়। প্রণয়কে পেছনে দেখতে পেয়ে ভূত দেখার ন্যায় চমকে ওঠে। সে ভেবেছিল প্রণয় সত্যি চলে গেছে, কিন্তু যায়নি। দুজনের মাঝে দূরত্ব একেবারেই কম। খেয়াল হতেই মেয়েটার তড়িৎ গতিতে পেছনে যেতে নিলে মাথা যেয়ে বাড়ি খায় দেয়ালের সাথে। ঈষৎ ব্যথাও পায়। হৃদস্পন্দন তার অস্বাভাবিক, ঘন ঘন শ্বাস টানছে। চোখ জোড়া একটু ভালো করে মেলে প্রণয়কে দেখে। তার দৃষ্টি জোড়ায় কেমন মাদকতা। মেয়েটা ভয় পায়, কাঁপাকাঁপি শুরু করে যায় যেন। এত ভয়, এত কাঁপুনি কিসের? প্রণয় তন্মধ্যে ঝুঁকে পড়ে তার উপর। কম্পনরত অধর জোড়ায় ডান হাতের বুড়ো আঙুল ছোঁয়ায়। চোখ জোড়া আপনা আপনি বুঝে আসে নাজুক মেয়েটার। কাঁপুনি বাড়ে আরো।
তার অধরে থাকা পুরুষালী আঙুল এপাশ হতে ওপাশ যায়, অধরে থাকা কৃত্রিম রং মুছে দেয়। কর্ণকুহর হয় নেশাতুর কণ্ঠ। তোমার ঠোঁটজোড়া ঈষৎ গোলাপি না? সেখানেই কৃত্রিম রং দিতে বলেছে কে? আমি আর যেন না দেখি। সূচনা মুখ খুলে কিছু বলতে পারে না, যেন ভাষা হারিয়ে মেয়েটা নিঃস্ব। প্রণয় দুই বাহুতে হাত রেখে ললাটে ঠোঁট ছোঁয়াতেই তার শরীর স্থির হয়। সূচনা ফট করে সামনে ঘুরে যায়, প্রণয়ের দিকে পিঠ করে দাঁড়ায়। তার বুক ধুকপুক করছে এখনো। প্রণয় পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, একটা গানের কথা মনে পড়েছে, গাইবো? সূচনা আখি জোড়া বন্ধ অবস্থাতেই মাথা ওপর নিচ দুলিয়ে সম্মতি দেয়। সম্মতি পেতেই প্রণয় গান শুরু করে। গান শেষ হলেও সূচনার ঘোর কাটে না, চোখ বন্ধ করে প্রতিটা লাইন অনুভব করে। সংসার, পড়ালেখা, টিউশনি নিয়ে সূচনার সময় বেশ ভালোই কাটছে। প্রণয়ের সাথে নিজের সম্পর্কটাও আগের চেয়ে আরো ভালো মতো গুছিয়ে নিয়েছে। তবে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, তাও ছোটখাটো বিষয়ে দুজনেই রাগী কিনা। অল্পতেই রেগে যাওয়া যেন প্রণয়ের স্বভাব। নুরাইয়া তো দেখে প্রায়ই বলেন, ছেলেটার মেজাজ যে এমন তা জানতাম, কিন্তু ইদানিং যেন একটু বেশি। সূচনা কিছু বলে না, বলার কিছু নেইও। যখন ঠান্ডা থাকে তখন সব ঠিক, দুনিয়া শান্তি। অথচ ছোট্ট একটা বিষয় নিয়েই মাঝে মধ্যে এমন রেগে যায় যে তাকে অবাক হতে বাধ্য হয়। মেজাজ ঠান্ডা হলে তখন আবার আফসোসের শেষ নেই। সূচনা আড়ালে আতপাগল উপাধি দিয়ে দিয়েছে আগেই। বাজে ছেলে যেমন প্রণয়ের জন্য তেমন প্রযোজ্য না এই আতপাগল উপাধিটা, একদম খাপে খাপ। সূচনা আজকে ভার্সিটি থেকে একাই বাসায় ফিরেছে। ইরার কিছু বই কিনতে হবে, বাসায় এসে আবার যাওয়া ঝামেলা হয়ে যাবে বলে ভার্সিটি থেকে বাসায় আসেনি। সূচনার বিকেলে পড়াতে যেতে হবে, সপ্তাহখানেক পর বাচ্চা দুটোর পরীক্ষা। এর মধ্যে বন্ধ দেওয়াটা ঠিক হবে না বলে সূচনা ইরার সাথে যায়নি। বাসায় ফিরে গোসল সেরে সূচনা বেলকনিতে এসে দাঁড়ালো। প্রণয়কে দিয়ে কিছু গাছ আনিয়েছে সে। তার অতি শখের কাঠগোলাপ গাছটা বেড়ে উঠেছে আস্তে আস্তে। সূচনা দেওয়ালের সাথে ঠেস দিয়ে বসলো। 2 দিন ধরে তার দিশা বেগমের সাথে কথা হয় না। গতকালকে প্রণয়ের সাথেও ছোটখাটো একটা ঝগড়া হয়েছে। এরপর থেকে আবার সেই মান অভিমান, কথা বন্ধ। সূচনা কয়েক মুহূর্ত দ্বিধায় থেকে মায়ের নাম্বারেই ডায়াল করলো। কিছুক্ষণ কথা বলে ফের কল করলো প্রণয়ের নাম্বারে, কিন্তু সবসময়ের মতোই ফোন রিসিভ করলো না প্রণয়। সূচনা গতকালকের কথাগুলো আবার মনে করলো, বুঝতে চেষ্টা করলো তার দোষটা কোথায় ছিল। রেল স্টেশনের একপাশে যাত্রীদের জন্য রাখা বেঞ্চে মাথা নিচু করে বসে আছে সূচনা। আশেপাশের মানুষের ব্যস্ততা ছিল এতক্ষণ, শব্দে ছিল, কিন্তু এখন তেমন মানুষ দেখা যাচ্ছে না। বৃষ্টির শব্দ ছাড়া তেমন কোনো শব্দ সূচনার কানে আসছে না। ধূপ করে কেউ পাশে এসে বসলে তার মনোযোগ ক্ষুণ্ণ হয়, সে তাকায়। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ছি না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ছি না। প্রণয় তখন তাজ্জব বনে গেলেও এবার হেসে ফেলে। তার ধারণার বাইরে ছিল এসব। সব দ্বিধাদ্বন্দ্ব ভাবনা ভুলে এসে আলগোছে 2 হাত রাখে সূচনার গালে। সন্তর্পণে ঠোঁট ছোঁয় সূচনার কপালে। নির্নিমেষ তাকিয়ে থাকে। সূচনা কিছুটা লজ্জা পেয়ে বলে, তাকিয়েছেন কেন? তোমাকে দেখি। দেখার কি আছে? চোখের শান্তি। ও মা, দিন 2 আগেও তো আপনার চোখে বিষ ছিলাম, অমনি শান্তি হয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেলে তো। চাপে পড়ে বিয়ে করেছেন, প্রেমে নিশ্চয়ই পড়েননি। পড়ার কথাও না, ওইসব প্রেম আপনার জন্য না। তুমি পড়নি, তুমি তো ভালোবাসো। বিয়ের আগের প্রেম আমার জন্য না, বিয়ের পরের প্রেম আমার জন্য। আমার সবটুকু প্রেম আমার স্ত্রীর প্রতি, প্রণয়ের প্রতি, তোমার প্রতি। এখন ভালোবাসা আসছে অনেক। আসছে তো, মানুষ ভালোবেসে বিয়ে করে, আমি বিয়ে করে ভালোবাসছি। সূচনা বেশ কৌতূহলী কণ্ঠে বলে, প্রথম দেখা ট্রেনেই হয়েছিল না? প্রণয় মাথা নাড়িয়ে বলে, তারপর দ্বিতীয়বারের সাক্ষাতে ঝুম বৃষ্টি, তৃতীয়বার পদ্মবিলে পদ্মফুল হাতে, জীবন্ত পদ্মফুলকে দেখে, চতুর্থবারের সাক্ষাতে একেবারে নিজের করার জন্য প্রণয় ডোরে বেঁধেছি তাকে। সে পদ্মফুল এখন আমার বুকের মধ্যিখানে থাকে। কথার পৃষ্ঠে সূচনা নিজেকে আবদ্ধ করে প্রণয়ের বাহু ডোরে। প্রণয়ও আবেশে জড়িয়ে নেয় তাকে। শীতল বাতাসের সাথে বৃষ্টির ঝাড় ছুঁয়ে দেয় তাদের।